এই যে রেকর্ড দিলাম। তাহলে আমরা এখন পড়ব বচনের দিক থেকে ইসম বা বিশেষ্য তিন প্রকার। একটা হলো এক ওয়াহিদ, এটাকে আবার বলা হয় মুফরদ। ওয়াহিদকে আবার কি বলা হয়? মুফরদ, মুফরদ। মুফরদ। যেটাকে আমরা ইংরেজিতে বলি সিঙ্গুলার নাম্বার। আর আরেকটা হলো তাসনিয়া, বা এটাকে বলা হয় মুসান্না, যেটাকে আমরা বলি দ্বিবচন, ডুয়েল নাম্বার। হ্যাঁ, আরেকটা হলো কি বহু বচন বা জমা, যেটাকে আমরা বলি বহু বচন বা প্লুরাল নাম্বার। এক বচন, দ্বিবচন, বহু বচন। দেখেন বাংলাতে কিন্তু দ্বিবচন কোনো বচন নাই, আবার কি নাই, ইংরেজিতেও কিন্তু দ্বিবচন নাই। দ্বিবচনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কিছু শব্দ, যেমন বোথ বলি আমরা, ঠিক না? তারপরে বাংলায় বলি তারা, তারা বলে দুজন যুক্ত করে দিই, ঠিক না? আরবিতে কিন্তু একেবারে দ্বিবচনটা আলাদা আছে। আমরা একটু আপনাদেরকে একটা আইডিয়া দিব। আমরা তো আগেও বলেছি যে যে কোনো শব্দের শেষে কি থাকে বলেন তো? প্রশ্নটা তানবিন একটু, থেকে। যে কোনো আলিফ লাম মুক্ত শব্দের শেষে কিন্তু তানবিন থাকে। কিছু এক্সেপশনাল আছে, আলিফ লাম ছাড়া যে কোনো শব্দের শেষে কি থাকে? তানবিন। তানবিন। সেটা হতে পারে দুই, প্রথম যদি কোনো শব্দ হয়, মনে রাখবেন যে কোনো বাক্যের প্রথম শব্দটা, যে কোনো বাক্যের প্রথম শব্দটা মারফু হয়। মারফু মানে কি জানেন? পেজ বিশিষ্ট হয়। নির্দিষ্ট। না না, না না, পেজ পেজ বিশিষ্ট হয়। বিশিষ্ট। হ্যাঁ। আচ্ছা, ওটাকে ওর আপনার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, ধরুন আবার ঝামেলা, সময় বেশি যাবে। তাহলে পেজ বিশিষ্ট হবে, যে কোনো সব বাক্যের শুরুর শব্দটা কি হবে মনে রাখবেন? পেজ বিশিষ্ট, মানে আরবিতে যেটাকে বলি মারফু। যে কোনো সব বাক্যের প্রথম শব্দ কি হবে? মারফু। কি হবে? মারফু, মারফু। অর্থাৎ পেজ বিশিষ্ট হবে। ঠিক আছে, এখন সেই শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে কয়টা পেশ হবে? একটা পেশ। একটা পেশ। যদি আলিফ লাম মুক্ত হয় তাহলে হবে দুইটা পেশ। দুইটা পেশ। বুঝতে পেরেছেন এবার? তাহলে আমার প্রথম কথা হচ্ছে যে কোনো সব বাক্যের প্রথম শব্দ কি হয়? মারফু হয় বা পেশ বিশিষ্ট হয়। আর ওই শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে একটা পেশ হয়, আলিফ লাম মুক্ত হলে দুইটা পেশ হয়। মনে থাকবে? জি। তার মানে এইখানে দেখেন, সাধারণত আমি কিন্তু বলছি না 100% ঠিক হবে, যে কোনো শব্দের শেষে যখন একটা পেজ দেখবেন বা দুইটা পেজ দেখবেন তখন ধরে নিবেন এটা সিঙ্গুলার নাম্বার। কি ধরে নিবেন? এটা সিঙ্গুলার নাউন, এটা হলো সিঙ্গুলার। আপনি দেখবেন ম্যাক্সিমাম মিলে যাবে। তাহলে কি বললাম? যে কোনো শব্দের শেষে পেশ থাকা, একটা পেশ হোক দুইটা পেশ হোক, তখন বুঝতে হবে সেটা যদি নাউন হয় তাহলে ওইটা কি হবে? সিঙ্গুলার নাউন হবে। বুঝতে পেরেছেন এবার? আমরা কিন্তু নাউনের প্রকার পড়ছি, কিন্তু ইসম এর প্রকার, সুতরাং অন্যদিকে যাওয়া যাবে না। তাহলে যে কোনো শব্দের শেষে একটা পেশ হলে তার মানে ধরে নিতে হবে তার পূর্বে কি আছে? আলিফ লাম আছে, নাউন। আর যদি আলিফ লাম না থাকে তাহলে শেষে কয়টা পেশ থাকবে? দুইটা পেশ। যদি কোনো শব্দের শেষে দুই জবর থাকে তাহলে সেটা কি হবে? আলিফ লাম মুক্ত, আলিফ লাম মুক্ত হবে, ঠিক না? এখন আমি কেন বলতেছি জবরদের পেশ বলেন তো? আমরা কিন্তু প্রথম ক্লাসটা নিয়েছিলাম কিসের উপরে? কর্তা, কর্ম, সম্বন্ধ। বাক্যে যদি কোনো নাউন কর্তা হয় তার শেষে কি হবে? একটা পেশ হবে। যদি সেটা কি হয়? আলিফ লাম মুক্ত হয়। আলিফ লাম যুক্ত হয় তাহলে একটা পেশ হবে, আলিফ লাম মুক্ত হলে দুইটা পেশ হবে। তার মানে যে কোনো, দেখেন দুটো জিনিস দেখেন এখানে, আলিফ লাম থাকলে সেটা কি নাউন না? আবার আলিফ লাম না থাকলে তানবিন থাকলেও সেটা কি নাউন। এখন দেখেন যদি কোনো শব্দের শেষে একটা পেশ থেকে আলিফ লাম যুক্ত তাহলে সেটা অবশ্যই নাউন,
এবং অবশ্যই কর্তা। ভালো করে শুনবেন কিন্তু। আবার যে কোনো নাউন আলিফ লাম মুক্ত, কিন্তু শেষে কয়টা পেশ? দুইটা পেশ। তার মানে দুইটা পেশ থাকার কারণে এটা প্রথমত এটা নাউন, আর দ্বিতীয়ত কি সিঙ্গুলার নাউন, এবং দ্বিতীয়ত এটা কি পেশ বলেছি নাকি? পেশ বলেছি না? জি তাহলে সিঙ্গুলার নাউন এবং কর্তা। এবার আসেন, যদি কোনো শব্দের শেষে একটা জবর থাকে, পূর্বে যদি আলিফ লাম থাকে, তাহলে আলিফ লামটা হচ্ছে কিসের আলামত? নাউনের আলামত। মাশাআল্লাহ। আবার আলিফ লামটা কোন ধরনের নাউনের আলামত? ডেফিনিট নাউনের, মারেফা। আরেকটা বিষয় হলো আলিফ লাম থাকলে শেষে যদি একটা জবর থাকে, তাহলে সেটা কি হবে? বাক্যে কর্ম হবে। ভালো করে দেখেন, যদি না বুঝলে কিন্তু প্রশ্ন করবেন। আমার মনে হয় এটা চার্ট করলে ভালো হতো। ঠিক আছে, আমি চার্ট করবো ইনশাল্লাহ ভবিষ্যতে, এই পার্ট পড়াটা যখন আসবে। এখন তো প্রাসঙ্গিক আলোচনা হচ্ছে। তাহলে আমরা কি বললাম আরেকবার বলি, দেখেন আমি এখানে একটা ছক আঁকিয়ে দিই। একটা হলো পেশ, আর একটা হলো দুই পেশ। একটা হলো জবর, আর একটা হলো দুই জবর। একটা হলো জের, আর একটা হলো দুই জের। তাহলে এইটা হলো আলিফ। এই পেশটা কিসের ক্ষেত্রে ব্যবহার হয় বলেন তো? আলিফ লাম যুক্ত নাউনের ক্ষেত্রে। আলিফ লাম যুক্ত নাউনের ক্ষেত্রে এক পেশ। আলিফ লাম মুক্ত নাউনের ক্ষেত্রে কয় পেশ? দুই পেশ। তাহলে এই দুইটাই কিন্তু নাউন। আরেকটা মাঝখানের একটা বড় পরিচয় হলো বাক্যে সে হবে কর্তা। বাক্যে সে কি হবে? কর্তা হবে। এবার দেখেন, যদি কোনো শব্দের শেষে একটা জবর থাকে, তাহলে ধরে নিতে হবে তার আগে কি আছে? আলিফ লাম আছে। ঠিক আছে? আর এই আলিফ লাম হওয়ার কারণে এটা প্রথমত নাউন, দ্বিতীয়ত এটা হলো বাক্যে কর্ম। বাক্যে কি কর্ম? এটা হচ্ছে আলিফ লাম থাকার কারণে জবর হবে একটা, আর আলিফ লাম না থাকলে জবর হবে কয়টা? দুইটা। তার মানে জবরটা হলো কর্মের আলামত। জবরটা কিসের আলামত? কর্মের। তাহলে পেশটা কিসের আলামত? কর্তা। বুঝতে পেরেছেন? আর জের বা এক জের বা দুই জের হলো সম্বন্ধ। সম্বন্ধ কোন জিনিস জানেন? এই একটু আগে বললাম না, মুদাফ মুদাফ ইলাইহি, ইজাফাত। প্রথম শব্দের দ্বিতীয় শব্দটা শেষে জের হয়েছে না? জের। বাইতু রহিমিন, বাইতু কারিমিন, শেষে কি হয়েছে? জের। তার মানে ওইটা সম্বন্ধ। এবার আমরা আসি। এখন যেহেতু একটা পেশ হলে, দুইটা পেশ হলে এটা যদি কর্তা হয়, তাহলে এটা কিন্তু সিঙ্গুলারও বটে। এটা কি, এইগুলো কি আবার সিঙ্গুলার নাউন। খেয়াল করবেন কিন্তু, এই একটা পেশ, একটা জবর, একটা জের, হ্যাঁ, আবার দুইটা পেশ, দুইটা জবর, দুইটা জের, এগুলো সাধারণত কি সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ব্যবহার হয় সাধারণত। বুঝতে পেরেছেন? তবে এই জেডটা কিন্তু সিঙ্গুলার না, জেডটা বাদ দেন। জেডটা কি করব? হ্যাঁ, বাদ দিতে পারি, জবরটা রাখতে পারি, পেশটা রাখতে পারি। এবার দেখেন, মনে করেন এখন আমরা মাদ পড়েছি না? মাদ, আলিফ মাদ কাকে বলে? জবরের বামে এটা আলিফ মাদ না? খেয়াল করেন, উপরের দিকে খেয়াল করেন। আর ওয়াও মাদ পেশের বামে ওয়াও। তাহলে এটা হচ্ছে আলিফ মাদ, এটা কি মাদ? ওয়াও মাদ। আলিফ মাদ হচ্ছে দ্বিবচন। আলিফ মাদ কি বচন? দ্বিবচন। অর্থাৎ দ্বিবচন করতে হয় কি মাদ দিয়ে? বা কোন শব্দকে এক বচনকে আলিফ মাদ দিয়ে, আর কোন শব্দকে বহু বচন করতে হয় কি দিয়ে? ওয়াও মাদ দিয়ে। এবার একটু আপনাকে দেখাই। যেমন দেখেন, এখানে আমি লিখতেছি, কঠিন মনে করেন না, আমরা আজকেও একটু জাস্ট মূল কথা এখনো যাইনি আমরা। মুসলিমুন শব্দের অর্থ কি? মুসলমান। একজন মুসলমান। মুসলিমুন মানে কি? একজন মুসলমান। তাহলে দুইজন মুসলমান হবে কিভাবে? আলিফ মাদ দিতে হবে। খেয়াল করেন, তাহলে এবার খেয়াল করেন, মুসলিম। এখন এখানে কি ছিল? মিমে দুই পেশ ছিল।
এখন এখানে যদি আমি আলিফ মাদ করতে চাই তাহলে দুই পেশকে আমরা রাখতে পারবো? এক পেশ না। করতে হবে। কোনো পেশই রাখতে পারবো না, কারণ আলিফ মাদ করলে এখানে তো একটা আলিফ মাদ দিতে হবে না। জি তাহলে এখন কি হলো? মুসলিমানি। আলিফ জি মাদের হবে। পরে কি হবে? নুনে জের। তাহলে মুসলিমুনের দ্বিবচন কি? মুসলিমানি। তাহলে মুমিনের দ্বিবচন কি হবে? মুমিনানি। মুমিনানি। তাহলে কাতিবুনের দ্বিবচন কি? কাতিবানি। জালিমুনের দ্বিবচন কি? জালিমানি। জালিমানি। মুশরিকুনের দ্বিবচন কি? মুশরিকানি। কানি। মানি। হ্যাঁ, কানি। বুঝতে পেরেছেন এবার? কাফিরুনের দ্বিবচন কি? কাফিরানি। তার মানে আপনার এক বছরের শেষে পেজ দুই পেজ যাই থাকুক না কেন, এটাকে দ্বিবচন করতে হলে আলিফ মাদ করতে হবে। ওই পেজটাকে আলিফ মাদ করতে হলে ওই অক্ষরের উপরে কি দিতে হয়? জবর। ঠিক না? এই পেজটাকে থাকে দ্বিবচনে? না। আপনারা কি বুঝেছেন তো নাকি বোঝেননি? না, থাকে না। আচ্ছা দেখেন, এই যে এখানে মুসলিমুন আছে না? হ্যাঁ, দেখেছেন এবার? জি জি। এটা দ্বিবচন করলাম কিভাবে? এই যে দেখেন, লাল কালি দিয়ে কিন্তু দ্বিবচনের ওখানে লাল কালি দেয়া আছে। আলিফ মাদ নুনে ওস্তাদ জি জের। একটা কোশ্চেন ছিল। বলেন। এখানে আলিফ মাদ হলো কিন্তু আবার নুনে জের হলো। এটার হ্যাঁ, এটার রুল কি? নুন তো থাকবে, দ্বিবচন বহুবচনে নুন থাকবে, কিন্তু দ্বিবচনে নুনে জের হবে, বহুবচনে নুনে জবর হবে। বুঝেছেন? জি মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। মুমিনুন, মুমিনানি, মুমিনুনা। সাবিরুন, সাবিরানি, সাবিরুনা। নাসিরুন, নাসিরানি, নাসিরুনা। জালিমুন, জালিমানি, জালিমুনা। তার মানে এখানে কি দেখতে পাচ্ছেন যে দ্বিবচনের ক্ষেত্রে আলিফ মাদ নুনে জের সবগুলোতে দেখেছেন? হ্যাঁ, খেয়াল করেছেন আপনারা? জি 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 আর জি বহুবচনে ওস্তাদ, দেখেন শুধু সবগুলো কিন্তু ওয়াও মাদ নুনে জবর। সবগুলো কি বহুবচনে ওয়াও মাদ নুনে নুনে জবর। নুনে যাব। এই নিয়মটা কিন্তু পুরুষবাচক নাউনের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ইংরেজিতে আমরা বহুবচন কিভাবে করি? এস বা ইএস যুক্ত করি না? হ্যাঁ, প্লেয়ার, প্লেয়ার্স, তাই বলি না? জি রাইটার, রাইটার্স, তাই বলি তো? জি। তা আরবিতে হলো আলিফ মাদ নুনে জের হলে দ্বিবচন হয়, ওয়াও মাদ নুনে জবর হলে বহুবচন হয়। কঠিন হয়ে যাচ্ছে নাকি? না ওস্তাদ জি, ঠিক আছে। ওনারা এখন 7টার সময় আসতেছে কেন বুঝলাম না। আচ্ছা যাই হোক। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? দ্বিবচন এক বচন থেকে দ্বিবচন করতে গেলে কি করতে হবে? এক বচনের শেষের হরকত চেঞ্জ করে কি দিতে হবে? জবর। আলিফ। জবর, তারপরে আলিফ নুনে জের। এই যে আলিফ নুনে জের, এটা হচ্ছে দ্বিবচনের নিয়ম। আলিফ নুনে জের, আর হচ্ছে ওয়াও সুকুন নুনে জবর। খেয়াল করেছেন এবার? ওস্তাদ জি, জি ওস্তাদ জি, বলেন। তাহলে কি বলবো আনি? আনি সবগুলাতে তো ওস্তাদ আনি, জি হ্যাঁ দেখি হ্যাঁ, আনি। আনি উনা। আনি উনা, আনি হচ্ছে দ্বিবচন, উনা হলো বহুবচন। হ্যাঁ। ও হ্যাঁ, এইবার মনে বুঝেছেন পড়লো এবার? ওস্তাদ জি। এইগুলোকে জি। বলা হয় সাউন্ড প্লুরাল। এগুলোকে ইংরেজিতে কি বলা হয়? সাউন্ড প্লুরাল। সাউন্ড প্লুরাল মানে হলো যে বহুবচনগুলো নিয়মতান্ত্রিক হয়। যে বহুবচনগুলো কি হয়? নিয়মতান্ত্রিক। যে বহুবচনে এক বচনের রূপ বহুবচনে থাকে, ঠিক থাকে। যেমন দেখেন, ইংরেজিতে কিন্তু দেখেন সবসময় কি এস বা ইএস যুক্ত করে বহুবচন করা যায়? জি না। যায় না। বুঝতে পেরেছেন? আরবিতেও কিন্তু এরকম কিছু বহুবচন আছে। আর এইগুলোকে বলে সাউন্ড প্লুরাল, অর্থাৎ যেগুলো নিয়মতান্ত্রিক। নিয়মতান্ত্রিক মানে কি? ভালো করে একটু খেয়াল করেন। এই শেপ এক বচনের শেপটা বহুবচনে ঠিক থাকে। যেমন জি। মুসলিমুন বহুবচনে কি হয়ে গেল? মুসলিমুনা। এক বচনের রূপ ঠিক আছে না বহুবচনে গিয়ে? জি। হ্যাঁ, এখানে দুই পেশ ছিল, এখানে এক পেশ হয়ে গেছে, ঠিক না? মুমিনুন
মুমিনুনা, সাবিরুন সাবিরুনা, নাসিরুন নাসিরুনা, জালিমুন জালিমুনা। এক বচন থেকে বহু বচনের চেহারাটা একরকম কিনা? জি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেখেন ব্যতিক্রম আছে, সেটা আমরা পরে শিখবো। সেটা হলো যেমন ইংরেজিতেও আছে, আরবিতেও আছে। যেমন আপনি যদি বলেন কলাবুন, কলাবুন এটা একটা কি নাউন না? জি, কলম এটা কলম কোন ধরনের নাউন? নির্দিষ্ট একটি কলম, অনির্দিষ্টের বিবেচনায় নির্দিষ্ট ইনডিফিনিট অনির্দিষ্ট। অনির্দিষ্ট, কারণ শেষে কি আছে? Definite. তানবিন আছে। এখন এইটাকে জি। বহুবচন কিন্তু এভাবে করা যাবে না, কলামুনা বলা যাবে না, কি বলতে হবে? আকলাম। এটাকে বলা হয় ব্রোকেন প্লুরাল। এটাকে কি বলে? ব্রোকেন প্লুরাল, অর্থাৎ অনিয়মিত বহুবচন, অর্থাৎ যেখানে নিয়ম ফলো করা হয় না, এগুলো মুখস্থ করতে হয়। আর এইগুলোকে কি বলা হয়? Sound plural. এগুলো হচ্ছে সাউন্ড প্লুরাল বা নিয়মতান্ত্রিক বহুবচন যেটাকে বলি। বুঝেছেন? তাহলে বহুবচন কয় প্রকার? দুই প্রকার আরবিতে। একটা হচ্ছে ব্রোকেন বা ভঙ্গুর, আরবিতে বলা হয় জমায়ে মুকাসসার। আমরা আরবিটা একটু পরে শিখবো। আর আর যেটা ব্রোকেন একটা, আরেকটা কি সাউন্ড। একটা ব্রোকেন, আরেকটা কি সাউন্ড। সাউন্ড মানে কি? সাউন্ড মানে কিন্তু অটুট। সাউন্ড মানে কি? অটুট বহুবচন। অটুট বহুবচন। বহুবচন অর্থাৎ যে এক বচন থেকে বহু বচনটা একেবারে এক বচন থেকে বহু বচনের চেহারাটা একই রকম হয় প্রায়, ঠিক না? লাস্টে শুধু কি হয়? ওয়াওমাদ নুনে জবর। আর ব্রোকেন যেটা, সেখানে এক বচন থেকে বহু বচনের রূপটা কি থাকে না, ঠিক থাকে না। বুঝেছেন? জি ওস্তাদ। আচ্ছা, আমি এতক্ষণ যা বললাম, এটা কি অনেকের জন্য জটিল হলে প্রশ্ন করবেন? কোনো কারো বুঝতে অসুবিধা হয়েছে? জি না ওস্তাদ। তাহলে আমরা আবারও বলছি যে বচনের দিক থেকে ইসেম তিন প্রকার। একটা হচ্ছে ওয়াহিদ, ওয়াহিদের আরেক নাম কি? মুফরদ। বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে তাসনিয়া বা মুসান্না, তাসনিয়া বা মুসান্না। আর বহু বচনের নাম হচ্ছে কি? জামউন বা জমা। বুঝতে পেরেছেন? এক বচন থেকে দ্বিবচন, দ্বিবচন চিনবো কিভাবে? শব্দের শেষে, খেয়াল করেন, শব্দের শেষে আলিফ মাদ নুনে জের। আলিফ মাদ নুনে জের যখনই দেখবেন কোন জায়গায়, সেটা কয় বচন? দ্বিবচন। দ্বিবচন। সরি এই দ্বিবচনের কিন্তু অন্য কোনো নিয়ম নাই, মনে রাখবেন। বহু বচনের কিন্তু নিয়ম আছে, দ্বিবচনের অন্য কোনো নিয়ম নাই। বুঝতে পেরেছেন? এবার দেখেন, তাহলে বহু বচন কিভাবে বুঝবেন? ওয়াওমাদ আর নুনের জবর। জবর, এটা হচ্ছে বহু বচনের সাইন পুরুষবাচক নাউনের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? তাহলে এখন প্রশ্ন করি, তাহলে এক বচন চিনবেন কিভাবে? যেখানে আলিফ মাদ নুনে জের নাই, যেখানে ওয়াও মাদ নুনে জবর নাই, সেটাই এক বচন। বুঝেছেন এবার? হ্যাঁ, জি যেখানে ওয়াও মাদ Yes. নুনে জবর নাই অথবা আলিফ মাদ নুনে জের নাই, সেটাই এক বচন। আরেকটা সহজ জি। পদ্ধতি কি বলেছি? আলিফ লাম থাকলে শব্দের শেষে কি থাকবে? হরকত থাকবে, জবর জের পেশ থাকবে। আর আলিফ লাম না থাকলে শব্দের শেষে দুই জবর দুই জের দুই পেশ থাকবে, ঠিক আছে? জি কোন নাউন শেষে তানবিন আছে অথচ সেইটা দ্বিবচন বা বহুবচন, এটা হতে পারে না। পারে ওই যে ব্রোকেন প্লুরাল যেগুলো, ওইগুলো। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তা ঠিক আছে, আমরা আজকে বেশি গেলাম না। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ব্রোকেন প্লুরালের কয়েকটা প্যাটার্ন আপনাদেরকে বলবো। আর ফেমিনিন সিঙ্গুলার থেকে ফেমিনিন ডুয়েল বা প্লুরাল কিভাবে করতে হয়, সেগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শিখবো। তারপরে আমরা চলে যাব জেন্ডারগত দিক থেকে ইসেম বা নাউন কয় প্রকার।